ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের বর্গমূল অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। যেহেতু তোমাদের বর্গমূল তোমাদের অধ্যায় নম্বর গণিতের অধ্যায় নম্বর 18। চলো আজকের কোষে দেখি 18.2 এর যে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো। হিসেব করে দেখি, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য হবে? তাহলে কি বলা হলো, শূন্য ছাড়া বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে এটা তোমাদের রয়েছে কোষে দেখি 18.2। তাহলে প্রথম প্রশ্ন রয়েছে কি? প্রথম প্রশ্ন রয়েছে যে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে যদি আমরা এই 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য হবে এমন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই যে বলা হচ্ছে 12, 16, 20 ও 24, এদের লসাগু আমাদের বের করতে হবে। লসাগু বের করলে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে দেখছি আমরা 12, 16, 20 আর 24 যদি লসাগু করি, এক্ষেত্রে আমরা পাবো, দেখো প্রথমে সবগুলো কিন্তু জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে। 2 6 12, 2 8 16, 2 10 20 আর 12 2 24। আবার সবগুলো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। এরপর আমরা পাবো আবার 2 দিয়ে দেখি। 3 বিভাজ্য হবে না, 3 নামিয়ে দাও। 2 2 4, 5 নামিয়ে দাও। 2 3 6। আবার 3 দ্বারা বিভাজ্য হবে। 3 একে 3, 2 নামিয়ে দাও, 5 নামিয়ে দাও আর 3 একে 3। কি পেলাম? দেখো, অতএব লসাগু কি পেলাম আমরা? লসাগু পেলাম সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। তাহলে কি পেলাম? 3টে 2 পেলাম, একটা 4টে 2 পেলাম। 1 2 3 4, 4টে 2 পেলাম, 1 2 3 4 আর 3 একটা পেলাম আর 5 একটা পেলাম। সুতরাং কি পেলাম আমরা? তাহলে 2 দুটো মিলে 2 এর বর্গ, আবার দুটো 2 মিলে কি হচ্ছে 2 এর বর্গ হচ্ছে। একটা 3 পড়ে আছে আর একটা 5 পড়ে আছে। সেক্ষেত্রে আমরা কি করব? অতএব 12, 16, 20 আর 24 এর লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? যেহেতু 3-এর কোনো মৌলিক জোড় সংখ্যা নাই, 5-এরও কোনো মৌলিক জোড় সংখ্যা নাই, সুতরাং এক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না। সুতরাং আমরা কি পাবো? দেখো, অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 12 হচ্ছে, 12, 16, 20 আর 24 দিয়ে বিভাজ্য, তা পাওয়ার জন্য লসাগুকে আমরা 3 পেয়েছি আর 5 পেয়েছি। এটা আর এই 3 আর 5 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই, 3-এর জোড়ও নেই, 5-এর জোড় নাই। সুতরাং আমরা কি পেলাম? 3 গুণিতক 5 ইকুয়ালস টু 15 দিয়ে দিয়ে গুণ করতে হবে। হয়েছে? অতএব 12, 16, 20, 24 দিয়ে বিভাজ্য
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, তাহলে এই ক্ষেত্রে পাবো, তাহলে 2 এর বর্গ অলরেডি ছিল, আবার একটা 2 এর বর্গ ছিল, আর 3 এর বর্গ ছিল না, 3 একটা নিয়েছি, আর 5 আবার একটা 3 নিয়েছি, 5 নিয়েছি, 3 5 অতিরিক্ত নিয়েছি। এক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম সমান, তাহলে কি বললাম, 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক দুটো 3 পাচ্ছি আমরা, তাহলে 3 এর বর্গ হচ্ছে গুণিতক 5 এর বর্গ হচ্ছে, আবার আর নেই 5 এর বর্গ হচ্ছে, সুতরাং কত পাবো আমরা, তাহলে এক্ষেত্রে আমরা যদি গুণ করে দিই তাহলে দেখতে পাবো 2 দুগুণে 4, আচ্ছা 4 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4 পাচ্ছি আমরা, আবার গুণিতক 2 দুগুণে 4 গুণিতক 3 3 9 গুণিতক 5 5 25। তাহলে যদি আমরা সবগুলো যদি গুণ করে দিই, এক্ষেত্রে সবগুলো যদি গুণ করে দিই কত হবে, 25 9 225, 25 9 225, 25 9 225, আর আর হচ্ছে 4 দিয়ে যদি আমরা গুণ করি, 5 4 20 শূন্য হাতে 2, 4 দুগুণে 8 9 10, 10 শূন্য হাতে 1, 4 দুগুণে 8 আর একে 9, আবার 4 দিয়ে যদি আমরা গুণ করি, 9 4 36, কত পেলাম, 3600 পেলাম। তাহলে এই ক্ষেত্রে কি হলো, 3600 উত্তর হবে, ঠিক আছে। বেশ, তাহলে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ ছড়ানোর সংখ্যা 12 16 20 ও 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার তোমাদের 3600 বেরিয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুগুণ, হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলা হচ্ছে 98, তাহলে এক্ষেত্রে বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটির গুণফল হবে দুই দুই গুণ হবে, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুই গুণ হবে। তাহলে হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি, তাই না। দেখো কি বলা আছে, দুটি সংখ্যার গুণফল অলরেডি বলে দেওয়া হয়েছে 98 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আর একটা শর্ত বলা হয়েছে, বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যাটা যা মান হবে তার সঙ্গে 2 গুণ করলে বড় সংখ্যাটির মান হবে। চলো আমরা গণিতটা একটু করে দেখি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে, তাহলে বড় সংখ্যাটি বলা হচ্ছে, বড় সংখ্যাটি হবে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ছোট সংখ্যাটির দ্বিগুণ না হলে দুটো সংখ্যাই সমান হতো, তাই না। তাহলে এবার আমরা অতএব ছোট সংখ্যা পাবো কি করে, তাহলে ছোট সংখ্যাটি সমান, আমরা কি করবো, 98/2 রুট করে দেবো, ইকুয়ালস টু 2 2 4 8 9 2 9 18 আছে। তাহলে 49 পেলাম, 49 বর্গমূল পেলাম। তাহলে এক্ষেত্রে ইকুয়ালস টু 49 বর্গমূল কত হচ্ছে, 7 হয় জানি আমরা। তাহলে অতএব বড় সংখ্যা কত সংখ্যাটি হবে, অতএব বড় সংখ্যাটি সমান, তাহলে 7 সঙ্গে দ্বিগুণ হবে, বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 7 গুণিতক 2 ইকুয়ালস টু কত হচ্ছে, 7 দুগুণে 14। তাহলে অতএব সংখ্যা দুটি হলো 7 ও 14, হয়েছে 7 ও 14। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। তাহলে পরের প্রশ্ন বলা আছে, দেখো 3 দাগের প্রশ্ন বলা আছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17, বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক হলো 17। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 17 বর্গ, 17 বলা হচ্ছে এখানে 17, তাহলে 17 যদি বর্গ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কত,
তাহলে 17 সঙ্গে 17 গুণ করলে কত হবে? 289 হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটি হবে, দেখো 3-এর দাগের আমি অ্যান্সারটা আমি এখানে করে দিচ্ছি। তাহলে এক উৎপাদক 17 এর উৎপাদক দেখো, একটি উৎপাদক হচ্ছে, দেখো একটি উৎপাদক সমান 17 বলা আছে। তাহলে অতএব 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 বলেছে 17 গুণিতক 17 সমান কত হচ্ছে? 17-র বর্গ হয় জানি আমরা, সমান কত হচ্ছে? 17 বর্গ মানে কত হবে? 289। 289। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত হবে? 289। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, 4 থেকে দেখো, 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। তাহলে 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা স্যার শূন্য ছাড়া নির্ণয় করি। তাহলে ওই সংখ্যা দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। এক্ষেত্রে আমরা করব, এক্ষেত্রে প্রথমে আমরা লসাগু করব। লসাগু করার পর সেক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা খুঁজতে হলে সেক্ষেত্রে যে মৌলিক জোড়, যে অপূর্ণ, সেই মৌলিক জোড়টা গুণ করলে তার অ্যান্সারটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে চলো আমরা তারপরে প্রশ্নটা করি। 4 থেকে প্রশ্ন বলা হচ্ছে। তাহলে 4 থেকে প্রশ্ন, তাহলে আমরা প্রথমে কি করব, কি কি সংখ্যা দেওয়া আছে? 10, 15 আর দেওয়া আছে 20 আর 30 এর লসাগু সমান, এবার আমরা লসাগু করব। দেখি 10, 15, 20 আর 30 এর লসাগু আমরা বের করব। তাহলে 10, 15, 20, 30 কোন সংখ্যা দ্বারা প্রথমে বিভাজ্য করবো? আমরা 2 দিয়ে করি। তাহলে 2 5 10, 15 নামিয়ে আনো, 2 10 20 আর 2 15 30। এবার কিন্তু আমরা 5 দ্বারা বিভাজ্য করব। 5 একে 5, 5 3 15, 5 2 10, 5 3 15। আবার 3 দ্বারা দিয়ে দাও, 3 একে 3, 1 নামিয়ে দাও, 3 একে 3, 2 নামিয়ে দাও, 3 একে 3। তাহলে কি পেলাম আমরা? আমরা লসাগু পেলাম সমান 2 গুণিতক 2, দুটো 2 পাচ্ছি, এখানে একটা 2 পাচ্ছি। তাহলে 2 গুণিতক 2 পাচ্ছি। তারপরে তারপরে দেখতে পাচ্ছি আমরা 3 একটা পাচ্ছি, 3 একটা পাচ্ছি আর একটা 5 পাচ্ছি। সুতরাং আমরা পেলাম কি? তাহলে 2 দুটো মানে 2 এর বর্গ পাচ্ছি আমরা, গুণিতক 3 একটা পাচ্ছি আর একটা 5। 3 এর কিন্তু মৌলিক জোড় নাই, 5 এরও মৌলিক জোড় নাই। সুতরাং আমরা পেলাম কি? তাহলে অতএব আমরা কি বুঝলাম? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা কি লিখবো? 10, 15, 20, 30 এর লসাগু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয়। তাহলে অতএব আমরা কি লিখবো? না অতএব 10, 20, 10, 15, 20, 30, 30, 30 যা যা না, প্রথমে আমরা লিখি চলো যে যে অতএব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 10, 15, 20 এবং 30 দিয়ে বিভাজ্য, তা পাওয়ার জন্য
জন্য লসাগুকে লসাগুকে 3 গুণিতক 5 ইকুয়ালস টু 15। কেন অপূর্ণ 3 এর মৌলিক জোড় ছিল না, 5 এর মৌলিক জোড় ছিল না, আমরা 3 আর 5 আবার গুণ করলাম, 3 আর 5 এর গুণ করলে কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে 15 দিয়ে দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে কেমন, অতএব 10, 15 আর 20, 30 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, আমরা কি পেলাম, যে অতিরিক্ত আমরা 3 আর 2 পেয়েছি, সেক্ষেত্রে আমরা কি করব, দেখো ইকুয়ালস টু দেব, আমরা পুনরায় সংখ্যার কি পেলাম, 2 এর বর্গ পেয়েছিলাম, 3 আর গুণিতক 5 ছিল, আর অতিরিক্ত 3 আর 5 পেলাম। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে আমরা 2 এর বর্গ অলরেডি পেয়ে গেছি, আমরা 3 এর বর্গ দুটো 3 পাচ্ছি, 3 এর বর্গ হচ্ছে 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক আর 5 অতিরিক্ত আর দুটো পাচ্ছি, তাহলে 5 এর বর্গ। তাহলে সুতরাং আমরা কত পেলাম, সমান 5 5 25, 3 3 9, 2 2 4, 4 গুণিতক 9 গুণিতক 25 সমান আচ্ছা 25 9 225, আর 225 4 কত হচ্ছে 900, 225 4 কত হচ্ছে 900, 900 পেলাম। অতএব পরের দেখো, অতএব পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা সরি, পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, সংখ্যা সমান 900 গুণিতক 2 এর বর্গ, তাই না, সমান 900 গুণিতক 4 সমান 9 4 36, 3600 পেলাম, তাই না। তাহলে কি পেলাম আমরা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমরা পেলাম পরের পূর্ণবর্গ সংখ্যা। এখানে যেহেতু বলা হয়েছিল যে যে 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি, তা লিখি। তাহলে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য, তাহলে শূন্য ছাড়া সংখ্যাটা নির্ণয় করে বলেছি আমরা কি, তার বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। কত পেয়েছি, প্রথমে 900 পেয়েছি, আর 900 পরের পূর্ণবর্গ সংখ্যা কত পেলাম আমরা, বলছে পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি লিখি, যে পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3600, তাই না, 3600 হচ্ছে পরের পূর্ণবর্গ সংখ্যা। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো, বলেছে টেবিলটা দেওয়া হয়েছে, বলা আছে নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি, তাই না। দেখো পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে, 20 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 27, দেখো 27 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, আর 50 নয়, 75 নয়, 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 100 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা একটা জিনিস আমরা দেখে নিই, যে 1 থেকে 10 পর্যন্ত বা তার বেশি সংখ্যাগুলোর বর্গ কি কি হয় দেখে নিই আমরা। তাহলে আমরা একটু শিখে নিই দেখিয়ে, যে একের বর্গ কত হয় জানি আমরা, একের বর্গ কত হচ্ছে এই সমান 1 গুণিতক 1 সমান হচ্ছে 1। তাহলে 2 এর বর্গ কত হয়, সমান 2 গুণিতক 2 সমান কত হচ্ছে 4। 3 এর বর্গ কত হয়, 3 গুণিতক 3 সমান 9 হচ্ছে। আর 4 এর বর্গ কত হচ্ছে, 4 গুণিতক 4 সমান কত হবে, 4 4 16 হচ্ছে। আর 5 এর বর্গ কত হচ্ছে, 5 গুণিতক 5 সমান কত হচ্ছে 25 হচ্ছে। 6 এর বর্গ কত হয়, 6 গুণিতক 6 সমান কত হচ্ছে 36। 7 এর বর্গ 7 গুণিতক 7 সমান কত হবে, 7 7 49। আর 8 এর বর্গ কত হচ্ছে, 8 8 64, 8 গুণিতক 8 সমান 64। আর 9 এর বর্গ কত হয়, 9 গুণিতক 9 সমান কত হবে, 9 9 81। আর 10 এর বর্গ কত হচ্ছে, 10 এর বর্গ হচ্ছে কত হবে, 10 গুণিতক 10 সমান কত হচ্ছে 10 10 100, বুঝা গেছে।
এরপরে দেখো যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে 11 বর্গ কত হবে, 11 গুণিতক 11 সমান কত হচ্ছে 121 হচ্ছে। আর 12 বর্গ কত হচ্ছে সমান 12 গুণিতক 12 সমান কত হবে 144 হচ্ছে। 13 গুণিতক কত হবে 13 বর্গ, 13 গুণিতক 13 সমান 13 বর্গ হচ্ছে 169। আর 14 বর্গ কত হচ্ছে সমান 14 গুণিতক 14 সমান কত হচ্ছে 14 বর্গ হচ্ছে 196, 196। আর 15 বর্গ হচ্ছে সমান 15 গুণিতক 15 সমান 225। আর 16 বর্গ হচ্ছে সমান 16 বর্গ হচ্ছে সমান 16 গুণিতক 16, 16 16 কত হচ্ছে 256। আর 17 বর্গ কত হচ্ছে 17 গুণিতক 17 সমান কত হচ্ছে তোমার 289। কেমন? তাহলে এই পর্যন্ত। এরপর 18 বর্গ তোমরা নির্ণয় করবে, 18 গুণিতক 18। তারপরে 19 বর্গ নির্ণয় করবে, 19 গুণিতক 19। 20 বর্গ কত হয় তোমরা নির্ণয় করবে, 20 গুণিতক 20। কেমন? এগুলো বসিয়ে দেবে তোমরা। 20 বর্গ 20 তোমার 400 হচ্ছে, তাই না? আর 19 গুণিতক 19 গুণ করে তোমরা বসাবে, আর 18 গুণিতক 18 গুণ করে তোমরা বসাবে। এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু আমাদের 256 পর্যন্ত রয়েছে, আর কিছু করছি না, সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু কোন কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছি। 20 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 20 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 20 পূর্ণবর্গ সংখ্যা নয়, এই করে আমরা 20 লিখতে পারি। তারপর 27 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর হচ্ছে 50, 50 ও পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে হচ্ছে 75, 75 ও পূর্ণবর্গ সংখ্যা নয়। আর তারপর হচ্ছে 100, 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 10 বর্গ, তাহলে 10 বর্গ হচ্ছে কি 100। তাহলে 108 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে হচ্ছে 144, 144 পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 144 হচ্ছে কার বর্গ, 144 দেখেছি আমরা 12 বর্গ পাচ্ছি আমরা 144। তারপরে হচ্ছে 169 হচ্ছে 13 বর্গ, তাহলে 169 হবে। রয়েছে 180 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আর 256, 256 কার বর্গ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 256 16 বর্গ, তাহলে 16 বর্গ হচ্ছে, তাহলে 256 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কেমন? এরপর বলেছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কিন্তু গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি 20, 20 কে যদি আমরা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোকে যদি আমরা লসাগু করি, তাহলে সেক্ষেত্রে যে মান পাবো সেক্ষেত্রে আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আছে পূর্ণবর্গ সংখ্যা ছিল না 20, তাহলে 20 কে যদি আমরা লসাগু করি কি পাবো, 2 পাবো, 2 10 আর 2 5, তাহলে 5 হবে। তাহলে 5 একটি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে 5 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে গুণফল কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে যদি 20 দেখো দুটো 2 মিলে 2 এর বর্গ পাচ্ছি, গুণিতক আবার 5 ছিল একটা, আর একটা যদি 5 গুণ করি তাহলে গুণফল কি হচ্ছে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ হচ্ছে, তাহলে এই 5 দিয়ে যদি গুণ করি এক্ষেত্রে ফাঁকা করে তোমরা কিন্তু 5 বসাবে, 5 একটা পাচ্ছি। আবার দেখি যে 27, 27 কে যদি আমরা লসাগু করি, 27 কে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে হবে 3 9 27 আর 3 3 9, তাহলে কি পেলাম আমরা, দুটো 3 মিলে 3 এর বর্গ হচ্ছে, গুণিত একটা 3 আছে সমান কত হচ্ছে, আর একটা 3 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে কি হবে 3 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার, তাই না? 3 একটি সেই সংখ্যা ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যা কিনা গুণ করলে একটি গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে 3 হবে, বোঝা গেছে? এরপর দেখতে পাচ্ছি আমরা আমরা 50, 50 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আর পূর্ণবর্গ সংখ্যা যদি করতে হয় তাহলে 50 কে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয় সেক্ষেত্রে আমরা লসাগু করবো। তাহলে 50 কে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে কি পাবো, 5 একে 5 শূন্য, তাহলে 5 2, কি পেলাম 5 5 এর বর্গ একটা পেলাম গুণিতক, আর 2 একটা পাইনি, তাই একটা 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে, তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5 এর বর্গ গুণিতক 2 এর বর্গ, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 ও একটা পাচ্ছি, তাই না? 2 একটা পাচ্ছি। তারপরে কথা হচ্ছে 75, 75 যদি আমরা লসাগু করি, 75 কে যদি আমরা লসাগু করি কত,
5 দ্বারা বিভাজ্য করি, 5 একে 5, 2 25, 5 5 25, 15 5 75, 5 5 3 15, 3 দুটো 5 মিলে কি হচ্ছে 5 এর বর্গ হচ্ছে, গুণিত একটা 3 আছে, যদি আর একটা 3 দিয়ে গুণ করি তাহলে কি তাহলে কি হবে, গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 এর বর্গ পেলাম আর 3 এর বর্গ পেলাম, তাই না? 5 এর বর্গ পেলাম আর 3 এর বর্গ পেলাম, এক্ষেত্রে কি পেলাম, 3 দিয়ে যদি গুণ করি, 3 অলরেডি দেওয়া আছে এক্ষেত্রে। এরপর দেখি আমরা, তাহলে 75 হয়েছে 108, 108 যদি আমরা লসাগু করি, 108 যদি আমরা লসাগু করি, এক্ষেত্রে আমরা পাবো 108, দেখো 108 দিয়ে যদি লসাগু করি সেক্ষেত্রে কি হবে, 2 5 এ 10, 2 4 এ 8, 54 দুগুণে 108, 2 2 দুগুণে 4, 14 2 7 14, 3 9 27 আর 3 3 9, কি পেলাম, দুটো 2 পেলাম 2 এর বর্গ, আর দুটো 3 পেলাম 3 এর বর্গ, আর একটা 3 নেই। আর এটা যদি 3 দিয়ে যদি গুণ গুণ করি সেক্ষেত্রে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা আছে হবে, 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক 3 এর বর্গ, কেমন? তাহলে কি বললাম, আর এটা 3 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে 3 অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে, তো 3 দিয়েও আমরা বসিয়ে দিতে পারি, দুটো পরপর 3 হচ্ছে, 3 দিয়েও পেলাম আমরা। এবার কি বলেছে, আবার দেখো আবার আরেকটা 180, 180 পড়ে আছে, তাহলে 180 যদি দেখো, 180 কে যদি আমরা লসাগু করি, 180 কে যদি আমরা লসাগু করি, কত, 5 দিয়ে দিই প্রথমে, 5 দিয়ে দিলে 5 3 এ 15, 16 17 18 3 30, 5 6 30, 36, 5 এ 180, আবার যদি 3 দিয়ে যদি 3 একে 3, 3 দুগুণে 6, 12 হচ্ছে, 3 4 এ 12, 4 কি কি করবো আমরা লসাগু করবো, 2 দুগুণে 4, কি কি পেলাম আমরা, তাহলে 2 দুটো পেলাম 2 এর বর্গ, 3 দুটো পেলাম কিন্তু 3 এর বর্গ, আর একটা 5 আছে, সুতরাং কি করবো, একটা 5 কিন্তু ফেলে রাখবো, একটা 5 আছে, সুতরাং আর একটা 5 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক 5 এর বর্গ হচ্ছে, সুতরাং একটা 5 পাচ্ছি। তাহলে তোমরা এই ঘরে কিন্তু একটা 5 বসিয়ে দাও, এই ঘরে একটা 5 বসিয়ে দাও, কেমন? তাহলে আমার এই টেবিলটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? এই টেবিলটা ছিল পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, এগুলো আমি অলরেডি অনেকটা বুঝিয়ে দিয়েছি তোমাদের। আর পূর্ণবর্গ সংখ্যা নয় যেগুলো সেগুলো আমি আলাদা করে দিয়েছি। আর ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেগুলো আমি লিখে দিয়েছি, 5 3 2 3 3 5, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে 6 দাগের, এবছরে নেতাজি জন্মদিবসে আমাদের শারীরশিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18 24 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের পিরিয়ডে বর্গক্ষেত্রাকারে ও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তাহলে চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। এটা ছিল তোমাদের 6 দাগের প্রশ্ন ছিল, 6 দাগের প্রশ্ন ছিল, 6 দাগের প্রশ্নটা দেখো, লক্ষ্য করো। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা দেখো, তাহলে আমরা যদি গণিতের ভাষায় সমস্যাটি লিখি তাহলে কি হবে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে এই সংখ্যাগুলো আমরা যেগুলো পেলাম 18 24 27 এগুলোকে লসাগু করব। তাহলে কি করব আমরা, তাহলে অতএব কি লিখবো, 18 24 আর 27 এর লসাগু পেতে হলে আমরা কি করব, এই সংখ্যা তিনটিকে আমরা লসাগু করব। এই সংখ্যা তিনটিকে অর্থাৎ 18 24 আর 27 কে আমরা লসাগু করব। 18 24 আর 27 কে যদি আমরা লসাগু করি তাহলে প্রথমে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, দুটো, সর্বোচ্চ দুটো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে, 2 9 18, আর 12 দুগুণে 24 আর 27 নামিয়ে ফেলো, বলেছে। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, দেখো 9 12 27 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9, 3 4 12 আর 3 9 27। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 4 নামিয়ে ফেলো, রয়েছে কত হচ্ছে 9, 3 3 9। তো কেমন, তাহলে কি পেলাম আমরা, তাহলে একটা 2 পেলাম, দুটো 3 পেলাম, তিনটে 3 পেলাম, আর একটা 4 পেলাম, তাহলে কি পেলাম আমরা, দুটো 3 পেয়েছি আমরা। তাহলে একটা 2, তাহলে একটা 2 লিখলাম, আর দুটো 3 পেয়েছি, তাহলে 3 এর বর্গ হচ্ছে, আর একটা 4 আছে, 4 হচ্ছে কি 2 এর বর্গ হচ্ছে, 4 কিন্তু 2 এর বর্গ একটা পাচ্ছি, তাহলে 4 কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কথা হচ্ছে
2 1 2 আর 3, তাহলে 2 এর বর্গ পাচ্ছি এক্ষেত্রে, 2 এর বর্গ একটা পাচ্ছি আর একটা 3 পড়ে আছে, দেখো একটা 3 পড়ে আছে। এই ক্ষেত্রে কিন্তু এই 18 24 27 এর লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারি অতএব 18 24 27 এর লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। কেমন? তাহলে আমরা কি করব? অতএব লসাগুটিকে লসাগুটিকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে যদি আর একটা 2 আছে, এই মৌলিক 2 এর মৌলিক জোড় সংখ্যা যদি আর একটা নিয়ে আসি, 3 এর যদি মৌলিক জোড় সংখ্যা যদি আর একটা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে 2 গুণিতক 3 হবে সমান 6। 6 দ্বারা 6 দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বুঝেছে? তাহলে অতএব আমরা কি করব? অতএব অতএব এক্ষেত্রে দেখো 2 একটা ছিল, আর যদি 2 বসাই তাহলে কত হবে? তাহলে 2 গুণিতক 3, 3 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 3, আর অতিরিক্ত আর একটা 2 বসাবো আর অতিরিক্ত একটা 3 বসাবো। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো এক্ষেত্রে। তাহলে সমান কি পেলাম আমরা? 2 কিন্তু আর একটা পেয়েছে, 2 এর বর্গ হয়ে গেছে, আর 3 এর বর্গ অলরেডি ছিল, 2 এর বর্গ ছিল, আর 3 আর একটা ছিল, অর্থাৎ 3 এর বর্গ। কত পেলাম আমরা? তাহলে এক্ষেত্রে 2 এর বর্গ 2 দুগুণে 4 হচ্ছে, 3 3 এর বর্গ 3 3 9 হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, 3 3 9 হচ্ছে, 9 4 36, আর 9 4 36, 36 36 যদি গুণ করি কত হবে? তোমার 9 4 36 হচ্ছে, আর 9 4 36, 36 গুণিত 36 করলে কত? 1296। 36 36 গুণিতক 36 যদি হয়, অর্থাৎ 36 এর বর্গ হচ্ছে 36 এর বর্গ, তাহলে 36 এর বর্গ সমান কত হচ্ছে? তোমার 1200 কত আছে? 1296। 1296, তাহলে এটা হচ্ছে তোমাদের রাফ 1296। তাহলে 1296, তাহলে কমপক্ষে কি লিখবে? অতএব কমপক্ষে 1296 জন ছাত্র বিদ্যালয়ে উপস্থিত ছিল উপস্থিত ছিল উপস্থিত ছিল। চলো পরের প্রশ্ন কি আছে দেখিনি আমরা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি হিসাব করে লিখি। তাহলে এই ক্ষেত্রে প্রশ্নটা চলো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল অলরেডি বলে দেওয়া হয়েছে 47, বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যার 3 গুণ। তাহলে সেক্ষেত্রে সংখ্যা দুটি কি কি আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের 2 এর দাগের প্রশ্নের মতো একটা অ্যান্সার হবে, তাই না? চলো এর অ্যান্সারটা আমরা করে ফেলি। তাহলে প্রথমে আমরা লিখবো, তাহলে প্রথমে আমরা লিখবো বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 3 গুণ বলা আছে। বড় সংখ্যাটি বলা আছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যার ছোট সংখ্যাটির 3 গুণ না হলেও হলে সংখ্যা দুটি সমান হতো। হয়েছে? তাহলে এক্ষেত্রে অতএব আমরা লিখতে পারি কি? অতএব ছোট সংখ্যাটি কি হবে?
ছোট সংখ্যাটি সমান, আমরা পেয়েছিলাম 147কে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করে তার বর্গমূল নির্ণয় করব। সেক্ষেত্রে কত পাবো আমরা? তাহলে 143 কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 এ 12, 2 আচ্ছা 3 4 এ 12 হলো, আর 3 4 এ 12, সরি 3 3 4 এ 12, তাহলে এই ক্ষেত্রে কত হলো? 4 47, আচ্ছা কত হচ্ছে তাহলে? 49 হচ্ছে। আচ্ছা 3 9 কত হচ্ছে? সরি 47, এটা হচ্ছে 147। তাহলে 147 যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 এ 12 আর 2 27, 3 9 27 কত হচ্ছে? বর্গমূল 49 হচ্ছে। বর্গমূল কত হচ্ছে? 49। তাহলে 49 এর বর্গমূল কত হয় জানি আমরা? 49 এর বর্গমূল কত হচ্ছে? 7 হয়। 49 এর বর্গমূল কত হচ্ছে? 7 হয়। এবার আমরা বড় সংখ্যাটা বের করব। অতএব বড় সংখ্যাটি সমান কত হবে? বড় সংখ্যাটি সমান কত হবে? বড় সংখ্যাটি সমান, আমরা এই 7 পেয়েছি, তার সঙ্গে যদি 3 গুণ করি সেক্ষেত্রে বড় সংখ্যা পেয়ে যাব। তাহলে 7 গুণিতক 3, 3 গুণ বলা হচ্ছে না? তাহলে 3 গুণ বলা আছে, সংখ্যাটির 3 গুণ, 3 গুণ বলা হচ্ছে, সুতরাং আমরা 3 গুণ করলে কত হবে? সেক্ষেত্রে হবে কত? 21 হবে। তাহলে 21 হবে। অতএব সংখ্যা দুটি, এটা এবং করে দাও, এবং অতএব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি 7 ও 21 হয়েছে। 7 ও 21 আছে। পরের প্রশ্ন চলো আমরা করি। পরের প্রশ্ন কি বলা আছে? 8 এর দিকের প্রশ্ন বলা আছে, দেখো, √36 মানের ঊর্ধ্বক্রমে সাজাও, কোনটা বড় কোনটা ছোট? পুরো সংখ্যাটা লক্ষ্য করো। √36 প্লাস √25 আর √49 প্লাস √9, √25 যুক্ত √100 আর √4 যুক্ত √16। এই সংখ্যাটা আমাদের কি মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজাতে হবে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। আমরা প্রথমে কি করব? এটা ছিল তোমাদের 8 এর দাগের প্রশ্ন। 8 এর দাগের প্রশ্নটা বলা হচ্ছে, প্রথমে আমরা যে সমস্ত মানগুলো আছে সেগুলো পরপর সাজিয়ে ফেলি। প্রথম সংখ্যা ছিল কত হবে? √36 যুক্ত √25 কত হবে? 36 এর বর্গমূল কত হচ্ছে? 6 হয়, যুক্ত 25 এর বর্গমূল কত হচ্ছে? 5 হচ্ছে, সমান 6 5 11 হচ্ছে। আবার 2 নম্বর প্রশ্ন ছিল, 2 নম্বর সংখ্যা ছিল, তাহলে √49 যুক্ত বলা হচ্ছে √9, √9 কত হচ্ছে? 49 এর বর্গমূল কত হচ্ছে? তোমার 7 হচ্ছে, আর 9 এর বর্গমূল কত হচ্ছে? 3 হচ্ছে, সমান 7 3 কত হচ্ছে? 7 3 10 হচ্ছে। এর পরের সংখ্যা থাকছে, বলছে 25 বর্গমূল 25 যুক্ত বর্গমূল 100 সমান 25 এর বর্গমূল কত হচ্ছে? 5 হয় জানি আমরা। 100 বর্গমূল কত হচ্ছে? 10 হয় জানি। তো 10 আর 5 হচ্ছে 15। এর পরের দেখো, √4 প্লাস √16 ইকুয়ালস টু, তাহলে 4 এর বর্গমূল কত হচ্ছে? 2 প্লাস 16 এর বর্গমূল কত হচ্ছে? 16 এর বর্গমূল হচ্ছে 4, সমান 4 2 কত হচ্ছে? 6। তাহলে এবার কি পেলাম? দেখো, এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট বলা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে সাজাতে বলছে। তাহলে এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 6 ছোট, সুতরাং √4 প্লাস √16 ছোট সব থেকে। তাহলে অতএব আমরা মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই, তাহলে ছোট হচ্ছে এটা। তাহলে √4 প্লাস √16 লেস দেন, এর থেকে বড় কোনটা? 6 থেকে বড় কোনটা হবে? জাস্ট 10 হবে। অর্থাৎ √49 প্লাস √9 লেস দেন দাও, এর থেকে বড় কোনটা হবে? 11, অর্থাৎ 36। √36 প্লাস √25, এবার আবার লেস দেন দাও, এর থেকে বড় কোনটা হচ্ছে? 15। √25 যুক্ত √100, তাই না? তাহলে আমরা এর মানের ঊর্ধ্বক্রম সাজানো হয়ে গেছে। তাহলে 8 থেকে গণিতটা সম্পূর্ণ সমাধান করেছি। এবার 9 এর কি প্রশ্ন বলছে দেখি আমরা। 9 বলছে, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হচ্ছে 24, আর তৃতীয়টির গুণফল হচ্ছে 48।
এবং প্রথম ও দ্বিতীয়টির গুণফল বলা আছে 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে লিখি। চলো এই প্রশ্নটা সমাধান করি আমরা খুব দ্রুত। তাহলে এটা ছিল 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন ছিল, তাই প্রথমে আমরা কি করব, তাহলে মনে করি তিনটি সংখ্যা ধরি তিনটি সংখ্যা যথাক্রমে তিনটি সংখ্যা হলো তিনটি সংখ্যা যথাক্রমে লেখো, যথাক্রমে একটা এক্স ধরো, একটা ওয়াই ধরো, একটা জেড ধরো। কেমন? এক্স ওয়াই জেড নিয়েছি আমরা। কেমন? এক্ষেত্রে আমরা কি করবো, অতএব বলা আছে প্রথমটা কি ছিল, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা। প্রথম বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল বলা আছে। প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই, আর তৃতীয় সংখ্যা জেড। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক্স আর দ্বিতীয় এক্স গুণিতক ওয়াই, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল বলা আছে সমান 24। কত বলছে? 24। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল বলা আছে 24। আর বলছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল, দ্বিতীয় হচ্ছে ওয়াই আর তৃতীয় হচ্ছে জেড। তাহলে ওয়াই গুণিতক জেড ইকুয়ালস টু কত হচ্ছে, কত হচ্ছে ওয়াই গুণিতক জেড সমান কত হচ্ছে 48 হচ্ছে। কত হচ্ছে? 48 হচ্ছে। এরপর বলছে প্রথম আর তৃতীয়, অর্থাৎ তৃতীয় আর প্রথমটা হচ্ছে, তৃতীয়টা ছিল জেড আর প্রথমটা এক্স, তাহলে হচ্ছে জেড ইন্টু এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে 32, তাই না? এবার আমরা কি করবো, এখন আমরা করব, দেখো এখন আমরা কি করব না, এখন আমরা কি করব যে প্রথম দুটোকে অন্তিমটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে প্রথম দুটো ছিল এক্স ইন্টু ওয়াই, প্রথম দুটোর মানের সঙ্গে গুণ করি, আর তৃতীয়টা আমরা ভাগ করলে এই মানটা আমরা পাবো। তাহলে প্রথম দুটো ছিল এক্স প্লাস এক্স গুণিতক ওয়াই, এর সঙ্গে আবার দ্বিতীয়টি গুণ করব ওয়াই গুণিতক জেড, তাই না? গুণ করে নিচেরটা ভাগ করব, অর্থাৎ জেড ইন্টু এক্সটা ভাগ করে দিই আমরা, জেড ইন্টু এক্স যদি ভাগ করে দিই, উপরে এদের মানগুলো সেই একই রকম ভাবে হবে। 24 গুণিতক 48 বাই কত হবে 32, তাই না? এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো জেড জেড কেটে দাও আর এক্স এক্স কেটে দাও, কি থাকছে? ওয়াই স্কোয়ার থাকছে। তাহলে অতএব ওয়াই স্কোয়ার, এইদিকে কাটাকাটিটা করে দাও। তাহলে তাহলে আট আট তিনে 24, আট চারে 32, আট ছয় 48, আট চারে 32, আট ছয় 48, আচ্ছা চার ছয় 24, ছ ছ 36 পাচ্ছি। ওয়াই এর বর্গ ইকুয়ালস টু 636 হচ্ছে, তাই না? 36 হচ্ছে। সুতরাং আমরা পেলাম, বা ওয়াই ইকুয়ালস টু বর্গ এদিকে এলে বর্গমূল হয়ে যাবে, সেক্ষেত্রে কি পেলাম আমরা, 36 পেলাম। 36 এর বর্গমূল কত হচ্ছে? 6 হচ্ছে। অতএব ওয়াই ইকুয়ালস টু কত পেলাম? 6 পেলাম। ওয়াই ইকুয়ালস টু 6 পেলাম। এবার দেখো, আবার 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি করব আমরা, দেখো এখানে সমীকরণ দিতে পারো, এক্ষেত্রে আমরা কি করব, উপরের যে কোনো একটা মানের সঙ্গে, যেখানে ওয়াই, দেখো যেখানে ওয়াই আছে সেখানে কিন্তু একটা এই ওয়াই এর মানটা বসে দেয়। এখানে আমি প্রথমটার ক্ষেত্রে আমরা ওয়াই বসাবো। তাহলে অতএব ওয়াই এক্স ইকুয়ালস টু 24 এর সঙ্গে ওয়াই যদি এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 24 ভাজিত 6 সমান 6 চারে 24, 4। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত পেলাম? 4 পেলাম, তাই না? তাহলে বাকি জেড আছে, তাহলে যেখানে জেড আছে, লক্ষ্য করো এখানে জেড আছে, তাহলে এক্স এর মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে অতএব জেড ইকুয়ালস টু করো কত হচ্ছে 48 করো, এই মানটা নাও, জেড এখানে আছে, তাহলে 48 ভাজিত কত হচ্ছে ওয়াই এর মানটা বসিয়ে দাও। ওয়াই এর মান কত ছিল? 6 ছিল। তাহলে আমরা 6 বসিয়ে দেবো, ইকুয়ালস টু কত হবে, 48 কে 6 দিয়ে ভাগ করলে 8 6 48, 6 আসছে 48, 8। তাহলে কি পেলাম? অতএব অতএব সংখ্যাগুলি হলো সংখ্যাগুলি হলো যথাক্রমে যথাক্রমে 4 6 8, বুঝছে? 4 6 আর একটা কি কথা পেলাম, আর আছে 8, 4 6 8 পেলাম, বুঝছে?
সংখ্যাগুলি যথাক্রমে 4, 6, 8। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, 10 দিকে চলে এলাম আমরা। 10 থেকে বলা আছে, প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রদের নিয়ে বিভিন্ন সময় 12, 15, 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাজ করান। এক সময় ছাত্রদের নিরেটে বর্গক্ষেত্রাকার করেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সংখ্যা 3টি ছিল, তাহলে 12, 15, 20 যে সারিতে দাঁড় করিয়েছিলেন ছাত্রদের শিক্ষক মহাশয়, সেক্ষেত্রে সেই 12, 15, 20 কে আমরা প্রথমে লসাগু করব। তাহলে প্রথমে আমরা লিখতে হবে কি, 10 দাগের প্রশ্ন ছিল, তাহলে প্রথমে আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা কি করব, কি ছিল 12, 15 আর 20, 20 এর লসাগু, লসাগু এর লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যা নয়, তাই না? তাহলে এইদিকে লসাগুটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা আমি দেখিয়ে দিচ্ছি লসাগু করে। দেখো 12 আর 15 আর 20 যদি লসাগু করি, কিন্তু এদের কিন্তু মানগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। সুতরাং আমরা কি করব, লসাগু করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো 2 দ্বারা বিভাজ্য হবে 2, 6, 12, 15 নামিয়ে আনো 20, আর 2, 10 এ 20, আবার 2 দ্বারা বিভাজ্য করো, 2, 3 এ 6, 15 নামিয়ে আনো, আর 2, 5 এ 10, আবার কি করবো, 3 দিয়ে দেখো, 3, 1 এ 3, 3, 5 এ 15, 5 নামিয়ে আনো, আবার 5 বিভাজ্য হবে, দেখো 1, 5 একে 5, 5 একে 5, কি পেলাম আমরা, লসাগু নয়, তাহলে অতএব লসাগু গুলো কি কি পেলাম, তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 12, 15 এর লসাগুর মানটা আমরা এখানে লিখতে পারি 12, 15, 20, 20 এর লসাগু। দেখো লসাগু কত পেলাম আমরা, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 পেলাম, সমান কি পাবো আমরা, দুটো 2 পাচ্ছি, অর্থাৎ 2 এর বর্গ পাচ্ছি, গুণিতক 3 একটা আছে, 3 এর মৌলিক জোড় নেই, আর 5 এরও মৌলিক জোড় নেই। সুতরাং আমরা কি পেলাম, তাহলে যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় পেয়েছি আমরা। তাহলে অতএব আমরা লিখতে পারি লসাগুটিকে, যদি লসাগুটিকে লসাগুটিকে এই 3 যার মৌলিক জোড় নেই, সেই দুটি সংখ্যাকে আমরা কি করবো, 3 গুণিতক 5 ইকুয়ালস টু 15 দ্বারা দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি যে মানগুলো ছিল, অতএব আমরা কি করব, 2 এর বর্গ ছিল, গুণিতক 3 গুণিতক 5 ছিল, এক্ষেত্রে আরো একটা 3 আর একটা 5 পেলাম, 3 গুণিতক 5 সমান কত পেলাম আমরা, সমান পেলাম 2 এর বর্গ, দুটো 3 হচ্ছে গুণিতক 3 এর বর্গ, আর দুটো 5 হচ্ছে অর্থাৎ 5 এর বর্গ। তাহলে কত পেলাম আমরা, এক্ষেত্রে আমরা যদি গুণ করি, 2 দুগুণে 4, 3 3 9, আর 5 5 25, 25 9 225, আর 225 4 900, 900 হচ্ছে, 900 পেলাম। তাহলে অতএব ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত
উপস্থিত ছিল। কেমন? ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। বেশ, চলো এই গেল তোমাদের 18.2 তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত, এটা বর্গমূল চ্যাপ্টার। তোমাদের এই কোর্সে দেখি 18.2 এর সমস্ত প্রশ্নগুলো আমি এখানেই সমাপ্ত করছি, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন পর্যন্ত রয়েছে। এরপরে আমি তোমাদের জন্য কোর্সে দেখি 18.3 আমি আলোচনা বা সমাধান করব। তার আগে কিন্তু আমি তার প্র্যাকটিস বা নিজে করি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর সমাধান আমি আমি নিশ্চিত করে দেখাবো তোমাদেরকে। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।